When there's no more hope is left in me. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি প্রতিদিনের ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। তবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। সকালবেলা আমার শাশুড়িকে উঠিয়ে এই তো ওষুধ হাওয়াই খাওয়াচ্ছেন, উনিও ফজরের নামাজ পড়ে নিয়েছেন, একটু দেরিতেই উঠেছেন, কাজা পড়েছেন আর কি। আমার হাজব্যান্ডটা একটু তাড়াতাড়ি যাচ্ছেন বেরিয়ে, ওনার কোথায় যেন মিটিং আছে, তো এর জন্য ওনাকে নাস্তা দিয়ে দিচ্ছি। আর ওই তো গতকালকে যে বলেছিলাম আজকে পর্যন্ত এই খাবারগুলি খাবো, মানে হচ্ছে কালকে যে রান্নাটা করেছিলাম লাউ, মাসকলাইয়ের ডাল, গরু গোশত, গরুর কলিজা, এগুলি আসলে একটু বেশি করে রান্না করেছি যাতে করে আজকে আর রান্না না লাগে। আমি একটু গুছগাছ করব। আপনারা জানেন যে আমি আজকে আমাদের গ্রামে যাব, আমার বাপের বাড়িতে, তো একটু বেড়াবো, বাপের বাড়ি, বোনের বাড়ি, খালার বাড়ি সব মিলিয়ে আর কি প্ল্যান করেছি। তো যাব আমরা, আমাদের ফ্যামিলি এবং আমার ছোটো ভাইয়ের ফ্যামিলি সহ একসাথে আমরা যাব আর কি। তো এর জন্য একটু গুছগাছ করে নিচ্ছি। এখনও অনেক কাজ বাকি, সারাদিন আমি গুছাতে হবে, কারণ আমার ঘরের 6 জন আমরা, আমার শাশুড়ি সহ সবার গুছগাছ আমাকেই করতে হবে। তো এই জন্য আবার ঘরটাকেও গুছিয়ে রেখে যাওয়া, রান্নাবান্নাগুলি করে ঠিকঠাক করে প্লেট বাটি সহ ওগুলি ধুয়ে ক্লিন করে রান্নাঘরটা গুছিয়ে রাখা, সব মিলিয়ে একজন নারীর কোথাও যেতে হলে সব কিছু মাথায় রেখে সব কিছু গুছাতে হয়। তো যাই হোক, এই কার্টনটায় যে জিনিসগুলো অতিরিক্ত আমার সেগুলি নিয়ে ভরে নিয়েছি। আর এই তো আমরা শাশুড়ি বউ এখন নাস্তা করে নিচ্ছি। তো আমার শাশুড়ি তো পরোটা খেতে পারেন না, ওনাকে পাতলা রুটি দিয়েছি আর আমিও একটা পাতলা রুটি খাচ্ছি। কলিজা, গরু গোশত, উনি আরও একটু আগ থেকে একটা রুটি আস্তে 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 খাচ্ছেন আর আমিও একটু নিয়েছি। এই তো সকালের নাস্তাটা এইভাবে ছিল। এরপর দুপুরেও আসলে সব কিছু গুছাতে গুছাতে অনেক টাইম লেগেছে আমার। সব মিলিয়ে আমরা মাগরিবের নামাজ পড়ে যাব, একটা হাইজ ধরানো হয়েছে সবাই একসাথে। মাগরিবের নামাজ আমি পড়ে নিয়েছি, এই যে সবাই পড়তেছে আর সব লাকিজগুলো নিয়ে নিয়েছে নিচে, কিছু এখনও উপরে আছে, এই যে নামাজের ওই পাশে দেখা যাচ্ছে। তো আমি রান্নাঘরে আর একটু এলোমেলো আছে, ধোয়া পাটলা শেষ করে তো দুপুরে করলাম। দুপুরে খাওয়ার পরে একটু দুধ জাল দিয়ে নিয়েছি, একটু কর্নফ্লেক্স খেয়ে ওরা বের হবে, এর জন্য দুধ দিয়ে আমার শাশুড়িকেও একটু দিব। এখন দেখা যাক আমার হাজব্যান্ড কী বলে। আর রুটিও সেঁকে নিয়েছি, রুটি মানে সকালে ছিল, ওগুলি ভাবতেছি ডিম বেচে ওনার জন্য নিয়ে নিই, তাহলে এখন খাক বা পথে খাবে এরকম। তো দেখি, আমি আগে বোরকা পরবো, আমার ড্রেস পরা শেষ, নামাজ পড়ে নিয়েছি, জাস্ট এটুকুই। অনেক তাড়াহুড়োতে সারাদিন গেল, অনেক কাজ করেছি, একদম মাথা ধরে গিয়েছে। এদিক দিয়ে দরজা বন্ধ করে তালা দিয়ে এখন আমরা 3জন নামতেছি, কিন্তু মুনতাসিরের একটু প্রস্রাবে ধরে গিয়েছে। বললাম যে তাহলে নিচে থেকে করো, আর উপরে ওঠার দরকার নেই। গাড়িতে সব কিছু উঠানো হয়েছে, আমার ছোটো ভাইদেরকে উঠিয়ে এখন আমরা আমাদের একদম বাড়ির সামনের রাস্তায় চলে এসেছি আলহামদুলিল্লাহ। আমাদের বাড়িতে চলে এসেছি ঘুরে বাড়িতে। ঘরেটার কোনাতে যায়, দাঁড়ায় যান, আর পিছনে যাওয়ার দরকার নেই। যাইতো না, উঠানো যাইতো না, ঘুরে দিলে তো অসুবিধা পড়ো না, এমনি দাঁড়ায় যান। তো সবাই মিলে আসার আনন্দটাই অন্যরকম, আর বাড়িতে আসার আনন্দ সেটা আসলে বলে প্রকাশ করা যায় না। আমরা যারাই শহর থেকে গ্রামে যাই তাদের জন্য অনেক বেশি আনন্দের হয়ে যায়। এই তো ঘরটা একটু দেখিয়ে দিচ্ছি। আম্মা সারাদিন এই তো গোছগাছ করে আমাদের জন্য রান্নাবান্না করে রেডি করে অপেক্ষা করতেছে। আমরা আস্তে আস্তে প্রায় 12:30টার মতো বেজে গিয়েছে। এর ভিতরে আমরা আর কোথাও থামিনি, শুধু জাস্ট এক জায়গায় গ্যাস নিয়েছে আর সবাই একটু বাথরুম টাথরুম সেরে নিয়েছে, এটাই ছিল। তারপর একটু টাইম লেগেছে, কারণ কুয়াশা পড়তেছে, অনেক ধীরে সুস্থে চালিয়ে এসেছে এটা আর কি। তো আমাদের ঘরটা হচ্ছে 2টা বেডরুম আর ডাইনিংটাও বড় মোটামুটি, আর ড্রয়িংটা অনেক বড়, আর 2টা রুম করা যেত এরকম আর কি। তো এটা অনেক বছর আগে আমি যখন ক্লাস 7-এ ছিলাম তখনকার ঘর আর কি। তো সেই হিসাবে যতটুকু আছে, বাড়িতে কেউ থাকে না, মা বাবা মাঝে মধ্যে গিয়ে থাকেন, তো ঢাকা এবং বাড়ি মিলিয়ে আর কি। তো যার কারণে এত বেশি যে অনেক বেশি মানে আধুনিকতার ছোঁয়া পাবো তা না। তো আমরা এর ভিতরে খেয়ে নিয়েছি, খেয়ে কেউ কেউ শুয়ে পড়েছেন, কেউ খেলায় বসে গিয়েছেন, আর আম্মা এসে তরকারিগুলো জাল দিয়ে নিচ্ছেন। আর আমি বললাম যে হারে আমরা তো ভাত খেয়েছি, কী কী খেয়েছি ভিডিও করি নে।
তো এখন জাল দিয়ে যেগুলি রেখেছে এগুলি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ফুলকপি, মুরগি গোশত, মাছ আর একটু মরিচ করেছিল, ডাল, আম্মা অনেক কিছু করেছেন, আসলে এখন ভুলেও গিয়েছি। তো আজকের ব্লগে আমি 2-3 দিনের একটা কিছু কিছু শর্ট ভিডিও করে রেখেছি, সেগুলি শেয়ার করছি। তো আসলে গ্রামের যেরকমই থাকে সেটারই সৌন্দর্যতা অন্যরকম। তো ওরা আবার লুডো খেলতে বসে গিয়েছে, লুডো টুডো খেলে ওরাও ঘুমিয়ে পড়বে আর আমরাও শুয়ে পড়তেছি। আজকের রাতটা সারাদিনটা এরকমই কেটেছে, তাড়াহুড়ো আর দৌড়াদৌড়ির ভিতর দিয়ে। অনেক রাত হয়েছে, অনেক শীত, তো আমরা একটু এখন শুয়ে পড়বো। আর মাদের তো ঘুম নাই, সারা রাত অনেক রাতে ঘুমিয়েছেন। এরপরে সকালে উঠিয়েও এই যে কাঁচা রসের সিন্নি বলি আমাদের নোয়াখালীর ভাষায়, কিন্তু কাঁচা রসের পায়েস সেটা রান্না করে ফেলেছেন, আর খোলা পিঠা বানিয়েছেন। 2-1 জন খাওয়া শুরুও করে দিয়েছেন, আর আম্মা বানিয়ে দিচ্ছে। আমার ছেলে বড়টা গরু গোশত দিয়ে খেয়ে নিচ্ছে। আর এই তো আমরা এখন একে একে সবাই চুলার কাছে বসেই খাবো। আমার বাবা যখন থাকে তখন ডাইনিংয়ে গিয়ে ওনারা বসে ধীরে সুস্থে খায়। এখন যেহেতু আমরা অনেক মানুষ, আম্মাকে বলতেছি এখানে আমরা একজন একজন করে খেয়ে নেব, গরম গরম বানিয়ে দেন। তো এই তো খাওয়া শেষে আমার আসলে ভাইয়ের ছেলেটা অসুস্থ, ওর খুব পাতলা পায়খানা বমি হচ্ছিল, গতকালকে ছিল, কিন্তু ওরা আবার আসবে না বলে সিদ্ধান্ত নিয়েও আবার যখন আমরা যাচ্ছি মন মানতেছে না, তো আবার চলে এসেছে। কিন্তু রাত থেকে অনেক কষ্ট পাচ্ছে, এই জন্য হসপিটাল নিয়ে যাচ্ছে ওদেরকে। এরপরে আমিও রেডি হয়ে নিয়েছি। আজকের দাওয়াত হচ্ছে আমার বোনদের বাসায়, বাড়িতে আর কি, আপাদের বাড়িতে। তো আমার বোনের মেয়ে সবাই এখানে ছিল, তো ওরা আগে গিয়েছে, সবাই চলে গেছে ওই বাড়িতে। আমরা 2 জন এখন যাচ্ছি। তো এই তো এটা আমাদের বাড়ির মানে দরজার দিক। এরপরে হচ্ছে মসজিদ, মুক্তব, মাদ্রাসা আমাদের বাড়ির দরজায়। আর হচ্ছে এটা নতুন মসজিদ, এখন মেন রোডের সাথে এই নতুন মসজিদটা করা হয়েছে। এর আগে আমাদের মানে মেন দরজায় ছিল আর কি, ভিতরের দিকে মসজিদ, মাদ্রাসা। তো এখন ওখানে মাদ্রাসা আছে, মুক্তব আছে, মেন মসজিদটা এখন আবার মেন রাস্তার সাথে চলে এসেছে। তো এই বড় দোকানটা থেকে আমার হাজব্যান্ড একটু আমার বোনদের বাড়িতে যাওয়ার জন্য কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছে আর কি, শুকনো খাবার নিয়ে নিচ্ছি। ফল এখন ঠান্ডায় খেতে ইচ্ছে করবে না, আবার এই বাজারে ভালো মিষ্টিও পাওয়া যায় না, এই জন্য। তো এই তো আমরা মোটর চালিত রিক্সা, আমার এটা একটা ভাই হয় আর কি আমাদের গ্রামের, উনি আমাদেরকে নিয়ে এসেছেন আমার বোনদের বাড়িতে। আমার বোনদের বাড়িতে অনেক সুন্দর মসজিদ, মিয়া বাড়ি, তো ওইটার ঐতিহ্য মুক্ত, তারপরে কাছারি সহ সব কিছুই আছে, বাড়িটা অনেক সুন্দর। আমরা এই তো ভিতরে চলে যাচ্ছি। এখন তো সবার বাড়িতে বিল্ডিং হয়ে অনেক সুন্দর সুন্দর ঘর দুয়ার হয়ে গিয়েছে। এই যে কর্নারের আমার বোনের ঘরটা একটু কর্নারে পড়েছে, যার কারণে মুখটা বেরিয়ে আছে। তো এসে সাহেব খেতে বসে গিয়েছেন, কারণ ওনার রেস্ট্রির কাজ আছে দাগনভূঞাতে, মানে আমাদের আরেকটা জেলা শহর, জেলা না থানা শহর আর কি, ওখানে। তো উনি ওইদিকে চলে যাবেন, আজান দিয়ে দিয়েছেন এর ভিতরে। তো আমরা আস্তে আস্তে আর কি, তো যার কারণে উনি তাড়াহুড়ো করে খেয়ে এখন চলে যাচ্ছেন। আর আপা মাছ ভেজে দিচ্ছে গরম গরম একটা, বলতেছে এখন খাবে না, রাতে এসে খাবে। তো আমরা রাতে আপাদের বাড়িতে আজকে থাকবো। আর আমার ভাইয়ের ছেলেকে নিয়ে হসপিটালে ভর্তি, একটা স্যালাইন দিতে হচ্ছে, ভর্তি আছে বসুরহাট, মানে আমাদের এইদিকে আরেকটা শহর বসুরহাটে আছে ওরা। তো এই আমার আপাদের বাড়ি থেকে বসুরহাটটা অনেক কাছে, এই জন্য আমরা খোঁজখবর নিচ্ছি সারাক্ষণ। আর আপাদের ঘরটা একটু তাড়াহুড়ো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আপার ঘরটা নতুন, একদম ধীরে ধীরে মানে আস্তে আস্তে করেছেন, যার কারণে একদম ব্র্যান্ড নিউ বলা যায়। তো বাড়িতে আফারাও থাকে না, থাকে ফেনীতে, যার কারণে ওই যে মাঝে মধ্যে বন্ধ পড়লে তখন আসে। আর আমার ছেলেরা এসেই তো খেলাধুলা শুরু করে দিয়েছে, খালাতো মামাতো ফুফাতো ভাই বোন একসাথে হলে যা হয়, আমরা ছোটোবেলায় যেরকম একসাথে হয়ে অনেক খেলাধুলা করেছি, সেই স্মৃতিগুলি এখনও আমাদের মনের পাতায় জমা হয়ে আছে। সেরকমই ওরাও ওদের মামাতো ফুফাতো বোন একসাথে হলে যেরকম হয় সেরকমই খেলতেছে। তো দেখতে দেখতে আমার বোনের আবার এই ঘরের আশপাশ সব কিছু বাউন্ডারি করা আছে, যার কারণে পর্দা মেনটেন করা থেকে শুরু করে সব কিছু সুন্দর একটা প্ল্যানের ভিতরে। এটা একটা মানে কমন বাথরুম বলা যায় পিছনে আর কি। আর এদিক দিয়ে বাউন্ডারি থাকার কারণে এদিকে চুলা, মাটির চুলা, তারপরে বাইরে একটা চুলা রেখেছেন, আবার রান্নাঘর, ফাঁকের ঘর যেটা, এই যে এটা ছোট করে কিন্তু সুন্দর, ভালোই লাগে। গরমের দিনে এখানে বসতে পারা যায়। তারপরে এই যে বাউন্ডারি থাকার কারণে সিক্রেটও আছে, মানে সিকিউরিটিটা ভালো, কারণ আপারা তো থাকে না, সব কিছু বন্ধ করে তালা দিয়ে চলে যায়। এখানে একটা পুকুর ঘাট আপাদের আর কি।
তো এখন আমি দোতলায় চলে যাচ্ছি। দোতলাটাও সুন্দর, 2টা রুম করে আপা নতুন করেছেন, কারণ ওনার 3 মেয়ে 3টা জামাই আসবে, সেজন্য ওনারও লাগবে এক ছেলের বউ আসবে এক সময়। স্বপ্ন আসলে মানুষের অনেক দূর, তো আল্লাহ যদি সবাইকে হায়াতে দমের বাঁচিয়ে রাখে আর কি। একটা রুম এখনও খালি আছে, তেমন কেউ তো থাকে না, তো এটা এইভাবে এখন আছে। আপা খুব সুন্দর করে সব কিছু নিজের মনের মতো করে গুছিয়ে বিল্ডিংটা করেছেন আর কি। এটা একটা বারান্দা, উপর থেকে দেখা যায় পুরো বাড়িটা আর কি। আর 3তলা ছাদে উঠলে পুরো বাড়িটাই সুন্দর। আর ওদের বাড়িতে অনেকগুলো বিল্ডিং একসাথে এক ছাদের সাথে এক ছাদের মিলিয়ে অ্যাডজাস্ট করা আর কি। আর এখানে দুলাভাই একটু শুয়ে আছে, ওনার শরীর খারাপ লাগতেছে, পেট ব্যথা করতেছে, সারা সকাল থেকে টুকটাক অনেক কাজ করেছেন, করে এসে এখন শুয়ে পড়তেছেন, একটু পরে উঠে নামাজ পড়বেন। তাফা আমাকে একটু ঘুরে টুরে ওনার ঘরটা দেখাচ্ছে। আর যারা কষ্ট করে ঘর বাড়ি করেন তাদের ঘর বাড়িটা দেখাতে সবারই ভালো লাগে, আর সবাই যদি তখন বলে অনেক সুন্দর, তখন আরও বেশি মনটা ভরে যায়। এই পালংটা আমার বাবা আবার বিয়েতে দিয়েছে, অনেক পুরনো পালং এখনও আছে, তো এটাকে রং করাতে অনেক সুন্দর লাগতেছে, আমারও ভালো লেগেছে পুরনো পালংটা। এটা একটা টয়লেট, উপরে কমন টয়লেট আর কি, অ্যাডজাস্ট করা না এটা কোনো রুমের সাথে। আর এদিকে একটা ছাদ খোলা আছে, আর ওইদিকে একটা ছাদ খোলা আছে, ওই রুম দিয়ে বেরোয় যে আমার ভাইয়ের মেয়ে দৌড়াদৌড়ি করতেছে, উপরে ছাদে যাবে। আর এই নারিকেল গাছগুলো আমার আফার দেবরদের আর কি, ওই সাইডের, আর বাম সাইডের একটা আফাটার। আমি ওগুলো জিজ্ঞেস করতেছি কার ভাগে কোনটা গাছগুলি। আফার এইদিকে অনেকগুলো ফলের গাছ আছে, আমড়া গাছ, তারপরে আম গাছ, কামরাঙা গাছ, কলা গাছ। এই তো আফার সুন্দর সংসার। আল্লাহ যদি আফা দুলাভাইকে হায়াতে বাঁচিয়ে রাখেন অনেক বছর, তাহলে এই সংসারের এই কষ্টের ইয়েটা মিটবে আর কি। মেয়ের জামাইরা যখন আসবে, বসবে এখানে, খাবার খাবে, একটা পিকনিক করবে, তখন এই কষ্টের সার্থকতা। তো আমাদের খাবার রেডি করে ফেলেছে, আপার ভিতর গোসলও করে নিয়েছে, আর অনেক কিছু রান্না করেছে, রোস্ট, পোলাও, তারপরে গরু গোস্ত, মুরগি গোস্ত, সব মিলিয়ে। আমার হাজব্যান্ড চলে গিয়েছে, আর আমার হাজব্যান্ডের সাথে ওর আব্বুর সাথে আমার বড় ছেলেটাও চলে গেছে দাওয়ান বইয়ে, যার কারণে আমরা এখন তো খাবার দাবার খেয়ে নিয়েছি। এখন এই যে নোমাইরকে হসপিটাল থেকে নিয়ে এসেছে, ওর একটা স্যালাইন লেগেছে, আসলে দুর্বল হয়ে গেছে ছেলেটা। তো এখন আমরা একটু চা নাস্তা খাচ্ছি বিকেলে আর কি, মাগরিবের নামাজের পরে। তো আসলে খুব চিন্তায় পড়ে গেছি নোমাইরকে নিয়ে, ও একটু মানে খারাপ অবস্থায় হয়ে গেছে, দুর্বল হয়ে। তো এর ভিতরে রাত্রে তো ওইভাবে ছিলাম, রাত্রে আমার ভাইয়েরা চলে গেছে আমাদের বাড়িতে, আর আমরা রাতে থেকে এখন সকালে আবার চলে যাচ্ছি। রাতে আসলে আমাদের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে আমার মেজো বাসুর দাউনবইয়াতে আমার হাজব্যান্ড সহ একটা রেস্টের কাজ ছিল, ওইটা সেরে যাওয়ার সময় মাগরিবের পরে আর কি ওনার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে মাথা ফেটে গিয়েছে, হাতের বাহু উল্টে গেছে, তারপরে দাঁত ভেঙে গেছে, সব মিলিয়ে খুব খারাপ অবস্থা। তো ওনাকে দেখতে যাব, আমার হাজব্যান্ড ওখানে ছিলেন ফেনী, তো এখন এসেছেন আমাদেরকে নিয়ে যেতে। আমিও রাত্রেই যাব বলেছি, কিন্তু সবাই নিষেধ করাতে যেতে পারিনি। আল্লাহর কাছে একদম সেজদায় পড়ে নামাজ পড়ে দোয়া করেছি আমার বাসুরটাকে যেন আল্লাহ হায়াত দেয় বা দান করেন। তো এখন দেখব উনি কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তো পেরেশান হয়ে গেছি দেখার জন্য। এখানেই এই জায়গায় ও একটা বাজারের মতো মোটামুটি এই জায়গাটা না, আমি ওই অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছে ওখানে আসছিলাম, ওই যে ওনার ব্যাগটা খুঁজে নেওয়ার জন্য পাইছি। তো ওনার একটা ছবি ছিল, সেটা একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি। অনেক খারাপ অবস্থা, আল্লাহ ওনাকে হায়াতে তাইবা দান করেছেন, আর এখন আশঙ্কা মুক্ত। এখন প্রায় কয়েকদিন হয়ে গিয়েছে, এখন শুকাচ্ছে, কষ্ট পাবে অনেক দিন পর্যন্ত। আর হাতের বাহুটা মানে টেনে ডাক্তাররা সার্জারি করে বসিয়ে দিয়েছে, ব্যান্ডেজ অবস্থায় আছে, আর সব কিছু অনেক ছিলাই লেগেছে। এরপরে ওখানে ওনাকে হসপিটালে দেখে ওনার তো আর শ্যুট করিনি। এরপরে আমাদের দুপুরে একটা বিয়ের দাওয়াত ছিল ফেনীতে, ফেনী কমিউনিটি সেন্টারে, আমার হাজব্যান্ডের বন্ধুর বাইরের ছেলের বিয়ে। তো ওখানে দেখে আবার আমরা আসার পথে আমার নানাদের বাড়িতে গিয়েছি, যে আমার আম্মাকে নিয়ে, আমার বোন, দুলাভাই, আমার খালাতো ভাই, ছোটো মামির ঘরে আর কি। এরপর ওখান থেকে আবার চলে এসেছি, এটা হলো আমার খালাতো ভাইদের বাড়ি, মানে খালাদের বাড়ি। খালাতো ভাই তিনজনের 3টা ঘর রাজপ্রাসাদের মতো করে রেখেছে। তো আমি আর দেখিনি, আমার হাজব্যান্ডটা দেখেনি, তো আমরা একটু ঘুরে ঘুরে 3টা ঘরেই দেখতেছি। তো বেশি সময় দিইনি আসলে, সবাইকে 2 বাড়িতে, নানা বাড়ি, খালাদের বাড়িতে গিয়েছি, অল্প সময় একটু জাস্ট দেখা করা আর দেখে একটু বসে টুসে গল্পগুজব করে চলে এসেছি। এখন হচ্ছে আবার আমার বাপের বাড়িতে, আমার বাবার বাড়িতে, বাবার ঘরে ছেলেরা বসে আবার খেলতেছে। ওরা যায় নাই আমাদের সাথে আমার নানার বাড়িতে, আর আমার খালার বাড়িতে ওরা এখানে ছিল। আমার ছোটো ভাইয়ের বউ তামান্না ওদেরকে কী কী নাস্তা দিয়েছে, খেয়েছে, ওরা খেলাধুলা করতেছে।
এই তো তামান্না কি করতেছে টুকটাক। এরপরে রাতটা আসলে ওইভাবে কেটেছে। এখন সকালবেলা আবার আমরা খোলা পিঠা, আসলে গ্রামে গেলে শীতের দিন খোলা পিঠাটাই আমাদের অনেক বেশি ফেভারিট, যার কারণে আবারও খোলার পিঠা বানাচ্ছি। আজকেও চলবে এভাবে যতদিন আছি। খোলার পিঠা বানাতেও সহজ, খেতেও ভালো লাগে, সব মিলিয়ে আর কি। তো আম্মা 2টা ডিম ভেঙে দিচ্ছে, দিয়ে এই তো খোলা পিঠা। আর গতকালকে রাতে আমরা এসে হাঁসের গোস্ত দিয়ে ভাত খেয়েছি, কারণ আম্মা 3-4টা হাঁস রান্না করেছে এই পাতিলের 1 পাতিল। তো রাতে সবাই হাঁসের গোস্ত দিয়ে, ডাল দিয়ে, কি রান্না করেছে সব দিয়ে খেয়ে তখন তো আর ভিডিও করা হয়নি, শুয়ে পড়েছিলাম। অনেক ঠান্ডা, কারণ আমাদের ঘরটা, আমার বাবার ঘরটা হলো একদম গাছের নিচে ছায়াতে, যার কারণে মনে হয় যে পুরো ঘরটাই কোল্ড স্টোর। যার কারণে উঠে খাওয়া আর কম্বলের নিচে ঢুকা সব বাচ্চাদের একই অবস্থা। তো সকালে হাঁসের গোস্ত দিয়ে খোলা পিঠা দিয়ে খাওয়া হচ্ছে। এটাই ছিল আজকের ব্লগের 3 দিনের একটা ব্লগ। জানি না আপনাদের কাছে এলোমেলো লাগতে পারে, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন যদি ভালো লাগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।